তিনি বৃদ্ধ হলেন বনস্পতির ছায়া দিলেন সারা জীবন। ওই বুড়ো গাছের পাতায় পাতায় সবুজ কিন্তু আজও মাতায় সুঠাম ডালে। সংসারটা খুব সুখের ছিল, ছেলের বউ ভালো, ছেলের তো কোনো তুলনাই হয় না। তবুও পারুলবালা ডিসাইড করলেন যে তিনি বৃদ্ধাশ্রমে চলে যাবেন। অবাক কাণ্ড, তাই না? মনে হচ্ছে কি আশ্চর্য, আনকমন ঘটনা, কিন্তু এটা কিন্তু সত্যি। এটার কারণ হচ্ছে যে আমরা যখনই বৃদ্ধাশ্রম ভাবি আমাদের একটা ইমেজ আসে সম্পূর্ণ অন্য, মানে খুব ঝগড়াঝাটি, অশান্তি, ছেলেমেয়েরা নিজের বাবা মাকে অনেক দূরে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু এই গল্পটা একেবারে অন্যরকম। পারুলবালা এতদিন বনস্পতির মতন তার পরিবারকে আগলে রেখেছিলেন। তিনি তার ছেলেকে বড় করলেন, পড়িয়েছেন, তার বিয়ে দিলেন এবং তারপরে তার ছেলের বউকে সংসারে চাবি দিয়ে দিলেন। এখন কি তার এইটুকু অধিকার নেই যে তিনি নিজের মতন করে বাঁচতে পারবেন, একটু একলা থাকবেন? আমার মনে হয় সেই জন্যেই পারুলবালা সিদ্ধান্ত নিলেন যে তিনি বৃদ্ধাশ্রমে যাবেন। ছোটবেলার মতন বড় বয়সে আমার মনে হয় আমরা খুঁজি একটু সমবয়সের বন্ধুত্ব, তাই না? বৃদ্ধাশ্রম কিন্তু সেটাই, একটা জায়গা যেখানে সবাই ইকুয়ালি থাকবে, সবাই একে অন্যের ফিলিংসটা বুঝবে। আমার মনে হয় পারুলবালা সেই জন্যই ডিসাইড করলেন যে তিনি বৃদ্ধাশ্রমে যাবেন। এটা কিন্তু সত্যি ঘটে। আমি কিছুদিন আগেই একটি খবর কাগজে পড়লাম যে দিল্লিতে একটা বৃদ্ধাশ্রমে সবাই মিলে একটা নাটক মঞ্চস্থ করলেন এবং নাটকটা খুব ভালো হয়েছিল, সব জায়গা থেকে প্রশংসা পেয়েছে। তাহলে ভাবুন, মানুষ যদি সুখী না হয় এরকম কাজ কি করতে পারে? এই জন্যই আমার মনে হয় যে পারুলবালা কিন্তু ঠিক সিদ্ধান্তটাই নিয়েছেন এবং আমরা আশা করি যে পারুলবালা খুশি থাকবেন, সুখী থাকবেন। পারুলবালা, আপনি কিন্তু সুখী থাকবেন। চলুন তাহলে শুরু করি আজকের নারী। নমস্কার। একটা মজার কথা বলবো। সাধারণত আমরা গয়নাটা কিনি শাড়ির সাথে ম্যাচ করে, কিন্তু এক ধরনের শাড়ি পাওয়া যায় যেটা তৈরি হয় গয়নার কথা মাথায় রেখে, টিস্যু সিল্ক। এই শাড়িগুলো তৈরি হয় রেশম এবং জরির সুতো একসাথে মিলিয়ে মিশে, জরি যেগুলো রূপালী এবং সোনালী। আর এই ব্যাপারে কথা বলবে ডিজাইনার মোম বিশ্বাস, মধুরা বুটিক থেকে। মোমদি নমস্কার। নমস্কার। আচ্ছা মোমদি, এই টিস্যু সিল্ক ব্যাপারটা কি? টিস্যু সিল্ক যেটা, সেটা আমরা সিল্ক অ্যান্ড টিস্যুকে মিক্স করে এক রকমের যেটা মেটেরিয়াল তৈরি হচ্ছে, সেই মেটেরিয়ালটাকে নানান রকম অর্নামেন্টাল ডিজাইন করে সেইটা শাড়ি হিসেবে ব্যবহার করছি। টিস্যু বলতে কি বলছো? টিস্যু মানে জরি মেনলি এখানে থাকে, সেটা গোল্ডেনও হতে পারে অথবা সিলভারও হতে পারে, দু রকমেরই। মানে কিন্তু গোল্ডেনটাকে পাঞ্চ করে আমরা অন্য অন্য সুতোর সাথে মিক্স করে গোল্ডেন বেস করে যে সমস্ত শাড়িগুলো হয়, যেখানে ইয়েলো বা গ্রিন এগুলোতে আসে, আর কিছু সিলভার আছে যেগুলো সিলভার পাঞ্চ করে, যেগুলো পেস্টেল কালার্স হয়, পিঙ্ক, সি গ্রিন বা খুব লাইট কালার্স যেগুলো এখন খুব ইন, হ্যাঁ সেই ধরনের কালার্স আমরা মেনলি ব্যবহার করি। হ্যাঁ, এগুলো জড়ি, মানে আসল জড়ি তো এখন পাওয়া যায় না, মিক্সচার, মানে যে ধরনের মেটেরিয়াল আজকাল চলছে এটা সেই ধরনের একটা মেটেরিয়াল। আচ্ছা, এই শাড়িগুলো তো ভীষণ হেভি হয়, তো পার্টিকুলার কোন ওকেশন, খালি কি বিয়ের সময়? না না, এটা হেভি হয়। এটা প্রথম কথা, টিস্যু শুনলেই সকলে ভাবে খুব হেভি মেটেরিয়াল, পরতে খুব কষ্ট বা ওয়েডিং ছাড়া পরা যায় না, কিন্তু এই ধারণাটা একদমই ভুল। আমরা কিছু লাইট টিস্যু, যেগুলো সফট টিস্যু আছে, সেগুলো খুবই সফট মেটেরিয়াল, সিল্ক পরলে যে ধরনের কমফোর্টেবল হয় সেই রকম ধরনেরই ব্যাপারটা। আর ওতে আমরা কাজগুলো খুব, যেগুলো লাইট অকেশনে পরার জন্য, মানে লাইট দিনের বেলা পরলো বা কিছু একটা হালকা পার্টিতে যাওয়ার জন্য যে ধরনের শাড়ি হয় সেগুলো আমরা তৈরি করি, সেগুলো খুব একটা বেশি ভারী হয় না। আবার কিছু ওয়েডিং যেগুলো আছে বা খুব গর্জিয়াস সাজতে হবে, নাইট পার্টি আছে, সেগুলো বেস করে আবার কিছু ভারী জিনিস তৈরি হয়। অনেকে বলে যে টিস্যু সিল্ক নাকি বেনারসি। না না, এটা একদম পুরো ভুল ধারণা, সেটা আমি প্রমাণ করব শাড়িগুলো একটার পর একটা দেখিয়ে। বেনারসি, বালুচরি বা কাঁথা, হেভি কাঁথা যাই বলো, সেগুলো সব কিছুই ভারী। সেই মানে ট্র্যাডিশনাল তো বটে, এগুলো ঠিকই আছে, কিন্তু এর বাইরে গিয়েও যদি
একটু অন্য ধরনের, যেটা ফ্যাশনে এখন রয়েছে, ইন হচ্ছে, সেটা তো আমাদের মাথায় রাখতে হবে। এক জিনিস তো সবাই যদি দিয়ে যায় তাহলে কি হবে, সবার কাছেই এক জিনিস পাবে, তো ওটাকে ভেঙে তো আমাদের কাউকে না কাউকে বেরোতেই হবে। তো সেই জন্য আমি এই বছর পুজো কি মানে এই বছরটাই আমি টিস্যুর উপরই মেনলি কাজ করেছি। আচ্ছা, এটা কোথায় হয় এই ধরনের কাজ? এই কাজটা আমরাই করছি, মানে বেঙ্গলে হচ্ছে? বেঙ্গলে হচ্ছে, হ্যাঁ। আসলে কোথাকার? এটা তো ওই রকম ভাবে বলা যায় না কোথাকার, মানে ইন্ডিয়ারই কাজ। এখন যে মানে আমাদের বেঙ্গলে টিস্যুটা বা অর্নামেন্টাল কাজটা অত বেশি, যেমন কাঁথা বা আড়ি, যেটা খুব এখন চলছে বা গত কয়েক বছর ধরে চলছে, যেটা আমরা ক্লেম করি হ্যাঁ বীরভূম বা শান্তিনিকেতনের কাজ, এটা আমরা ওইভাবে বলতে পারবো না। এগুলো বাইরেই বেশি, মেনলি ইউপি বা ওই দিকের কাজগুলো, কিন্তু সেগুলো আমরা এখন নিয়ে এসে আমাদের নিজস্ব একটা স্টাইল মিশিয়ে কিছু করবার চেষ্টা করেছি। এটাকে যেটা আমরা জানি, আমি যেটা প্রথমেই বললাম যে অনেক সময় গয়নাকে মাথায় রেখে হ্যাঁ, কিছু আমি করা হয়। মেনলি গয়নাটা মাথায় রেখেই করছি কাজগুলো, কারণ কি ধরনের গয়না? প্রথম থেকেই একটা মিথ আছে যে খুব হেভি শাড়ি, সেটা লোকে কিনতে গেলে একটুখানি প্রথমেই দ্বিধা করবে, সেই জন্যই আমি মানে গয়নাটাকে দেখিয়ে দেখিয়ে শাড়িটা দেখালে অনেকটা ক্লিয়ার হবে যে এটা ওই ধরনের ব্যাপার, কিছু খুব হেভি ব্যাপারটা নয়, এটা লাইট হিসেবে। হ্যাঁ শিওর, হ্যাঁ আমি দেখাচ্ছি একটা একটা করে। যেমন এইটা খুব লাইট কালার, কিন্তু মনে হচ্ছে না খুব একটা হেভি। হ্যাঁ, এটা সি গ্রিন এবং কাজটাও খুব সিম্পল একটা কলকা করে করা আছে। হ্যাঁ, কোনাকুনি করা হয়েছে। এর সঙ্গে আমরা ম্যাচিং করে এই ধরনের একটা গয়নার ব্যবহার করেছি, এই শাড়ি আর এই গয়না, এই দুটোকে এখানে রাখলে এর সঙ্গে। দেখলেন তো কিরকম ভাবে গয়নার উপরে ভিত্তি করে শাড়িটা করা হয়েছে। এটা একটা খুব লাইট শাড়ি, এতে খুব কাজও নেই এবং খুব একটা ভারী কিন্তু নয়। এটা সব সময় মানে পরা যেতে পারে। এটা যেরকম টিস্যু গোল্ডেন এর উপর কাজ করা হয়েছে, এর সঙ্গে কিন্তু আমি হেভি অর্নামেন্ট রাখিনি, শাড়িটা একটু বেশি হেভি, অর্নামেন্টটা একটু লাইট করেছি। এটা এই ধরনের একটা লাইট অর্নামেন্ট, আমরা স্লিক অর্নামেন্ট দিয়েছি যাতে এর সঙ্গে ম্যাচিং করে পরা যায়। আবার কেউ যদি চায় যে না আমি খুব গয়নাটাও হেভি পরবো, খুব বিশাল একটা পার্টি বা ওই ধরনের, তখন গোল্ডেন গয়নার সাথে পরতে পারে, সেটা ব্যবস্থা আছে। কিন্তু আমরা এটা একটু লাইট করে করার চেষ্টা করেছি। এটা যেরকম পিঙ্ক অ্যান্ড সিলভারের উপর আমরা কাজ করেছি, এর সঙ্গে আমরা দু রকমের ডিজাইন করেছি। এটা একটা করেছি, এটা জাস্ট কড়ি দিয়ে একদম একটা হালকা একটা টাসেলে করে মানে গলা একটা থাকে, চিক টাইপের থাকবে, এটাও পরা যেতে পারে, অথবা এটার সঙ্গে আপনি মুক্তও পরতে পারেন, একদম লাইট মুক্ত পরলেন সেটাও হতে পারে, অথবা মানে নানান রকম আমরা চেষ্টা করছি যাতে লোকের এই ব্যাপারটা চলে যায়। এটাই শাড়িটা যখন ভারী হয়ে যায় গয়নাটা হালকা, গয়নাটা হালকা থাকলে শাড়িটা সেরকম হালকা করা। আমরা হালকা আর ভারী দুটো মিক্স করেই করছি। এটা একটা জর্জেটের উপর আছে, এটাও পিওর জারদোজি ওয়ার্ক। এটা জারদোজি ওয়ার্ক, কিন্তু এখানে বিটসের কাজটা সিকোয়েন্স অ্যান্ড বিটস দিয়ে, সুতোটারও খুব বেশি এর মধ্যে ব্যবহার হয়েছে, সেখানেও আমরা খুব এই গয়না ব্যবহার করেছি, এই ধরনের ম্যাচিং গয়না করে করা হয়েছে। আচ্ছা, এই যে কাজগুলো নকশাগুলো হয় সাধারণত বেশি কি ধরনের ডিজাইন হয়? ব্লু শাড়ি পরলে ব্লু এর সঙ্গে এই ধরনের একটা গয়না ব্যবহার করা যায়, ভালো একটু বা রেড বা রুবি কথা ভেবে যদি আমরা কোনো শাড়ি তৈরি করি, সেখানে এরকম রেড একটা গয়না পরলে শাড়ির সাথে খুব ম্যাচ করে। আমি যেটা জিজ্ঞেস করছিলাম যে এখানে কাজটা যে নকশাগুলো হয় বেশিরভাগ সময় কি ধরনের নকশা হয়? এটা ফ্লোরালটাই বেশি হয়, মানে যেহেতু অর্নামেন্টাল সেখানে ফ্লোরাল বা আলপনা এই সমস্ত নানান রকম কথা ভেবে রেখে করে। এখানে কোনো ওই অ্যাবস্ট্রাক্টও হয়, কিন্তু অত বেশি না, গয়না তো অত অ্যাবস্ট্রাক্ট করা যায় না, ওই একটা ফ্লোরাল ডিজাইন বা আলপনার ডিজাইন মাথায় রেখে সেইভাবে আমরা শাড়িটাকে ডিজাইন করি। কারা এই শাড়িগুলো বেশি? এগুলো সবাই মানে ওরকম নয়, মানে যারা বায়াস তো সব রকমই থাকে। আমার তো বিভিন্ন জায়গায় যে সমস্ত এক্সিবিশনস হয় সেখানে অনেকে এগুলো যেরকম কাঁথাও নেয় বা আড়ি কাজগুলো নেয়, তেমনি এইগুলো আজকাল মানে কোনটা পার্টিকুলার বয়সের জন্য শাড়িগুলো করা না, বয়সের পার্টিকুলার হোয়াইট বা আর্ট কালার যেগুলো, সেগুলো বেস করে আমরা কিছু শাড়ি তৈরি করেছি। সেগুলো বয়স্ক হয়ে মানে আজকাল তো খুব মুক্তটা তো সবসময়ই চলে, ট্র্যাডিশনাল মুক্ত গয়নার কথা, হ্যাঁ
হোয়াইট বা আর্থ কালারের শাড়িগুলো যখন পরেন বয়স্করা, অল্প একটু গোল্ড বা সিলভার দিয়ে কাজ করা রইলো, তার সঙ্গে ম্যাচিং করে মুক্তো পরলো, একটা এথনিক লুক এসে যায় তার মধ্যে। মানে শাড়িটাও খুব ভারী হচ্ছে না, অথচ পুরো গেটআপটার কথা মাথায় রেখেই কাজটা করি। তবে কুন্দনের কাজ যেটা আমাদের এখন হচ্ছে, যেটা হোয়াইট মেটেরিয়ালের উপর কাজ বলতে কুন্দন, যে অর্নামেন্টেড যে ডিজাইনগুলো হয় কুন্দনের, যে স্টোন বেস করে, ওই গয়নার কথা মাথায় রেখে মানে শাড়িটার নামই কুন্দনের হয়ে গেছে, কুন্দন শাড়ি। হ্যাঁ, এবং ওটা ভীষণ মানে আমার অনেক ওখানে মানে এগুলো প্রেফার করে লোকেরা। এই যে আপনি করছেন টিস্যু সিল্ক, এটার রেসপন্সটা কিরকম? রেসপন্স ভালোই, মোটামুটি ঠিক আছে। এই বছর নতুন আসছে, একটুখানি মানে সময় লাগবে, তারপরে তাছাড়া মোটামুটি ভালোই চলছে, তাই তো? আর আপনার এই শাড়িগুলোর রেঞ্জটা কিরকম? 2000 থেকে স্টার্টিং হয়, তারপরে ডিপেন্ড করে ডিজাইন আর কাজের উপর। তা আপনি যে গয়নার উপরে ভিত্তি করে শাড়িগুলো করছেন, আপনি কি গয়নাগুলোও শাড়ির সাথে কি করেন? না, আমি দেখিয়ে দিই, হ্যাঁ এর সাথে আমি যখন মানে একটা ডিজাইন করছি, তখন আমার পুরো ব্যাপারটাই মনে হয় যে পরবে তার পুরো জিনিসটাই যেন পুরোপুরি মানে ডিজাইনার লুক, যেন মনে হয় যে হ্যাঁ শাড়িটা পরেছে, পুরোটাই সুন্দর। তো সেই কথা চিন্তা করে আমি তার সঙ্গে গয়না অ্যাক্সেসরিজ যে ধরনের হয়, মেনলি গয়নাটা শাড়ির সাথে চলে যায়, তো ওইটা চোখে পড়ে। আমি সেই জন্য ওই কথাটা ভেবে শাড়ি আর গয়না দুটোকে একসাথে পাশাপাশি রেখে কাজটা করি। আচ্ছা, বাজারে কি শাড়িগুলো অনেক জায়গায় পাওয়া যায় নাকি সবে আস্তে আস্তে? এখনও তো শুরু হয়েছে, কাঁথা যেরকম যখন শুরু হয়েছিল তখন 2-1 জায়গায় পাওয়া যাচ্ছিল, এখন মোটামুটি সব জায়গায় থাকে। সেই রকম এটাও ওরকম, মানে এখন জাস্ট হয়েছে, এখন কয়েক জায়গায় পাওয়া যাচ্ছে, এরপরে আবার হয়তো এটাই সব। হ্যাঁ দিদি, আপনি যদি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু আমার দর্শকদের দিয়ে দেন। আমার সল্ট লেকে 23374902, এটা আমার ল্যান্ডলাইন ফোন। আর মোবাইলে যদি করেন তাহলে 9831006151। বাড়িতে অনেক সুন্দর সুন্দর গয়না পড়ে আছে, চিন্তা করার কিচ্ছু নেই, একটা সুন্দর দেখে টিস্যু সিল্ক নিলেই কিন্তু পুরো ব্যাপারটা সলভ হয়ে যাবে। মনে রাখবেন, আমরা কিন্তু আপনাকে পুরোপুরিভাবে সাহায্য করছি। আপনারা ভালো থাকবেন, আমাদের প্রোগ্রাম দেখতে থাকুন, আর চিঠি কিন্তু লিখতে একদম ভুলবেন না। আমি এখন এসে পড়েছি পার্ক স্ট্রিটের সুরুচিতে টিস্যু সিল্ক দেখার জন্য। প্রথমেই বলে দিই, টিস্যু সিল্কগুলো কিন্তু খুব একটা ভারী না, বেশ লাইটই হয়, কিন্তু ওদের কাজগুলো ভীষণ হেভি এবং গর্জিয়াস। টিস্যু সিল্ক আমরা সাধারণত পরি বিয়ের পারপাসে, কারণ ওদের কালার কম্বিনেশন যেটা আপনারা দেখতেই পাচ্ছেন বেশিরভাগ সময় হয় গোল্ডেন, নয় একটু লালচে ঘেঁষে। এই যে শাড়িটা, একটা গোল্ডেন কালারের শাড়ি আর পিঙ্কিশ একটা টিঞ্জের আঁচলটা আমার কিন্তু ভীষণ পছন্দ এসছে, পরলে কিন্তু সত্যিই খুব ভালো লাগবে। আর এইটা দেখতে পাচ্ছি, এটা একটা কপারিশ টিঞ্জে, যেটা বললাম বিয়ের পারপাসে তো এই রঙগুলোই বেশি চলে। আর এই যে শাড়িটা, এটা হচ্ছে আমার একটা হট ফেভারিট শাড়ি, দেখতেই পাচ্ছেন এটার মধ্যে ব্ল্যাক, হোয়াইট, গোল্ডেন এবং সিলভার সব রকমেরই মানে একটা কম্বিনেশন আছে। আর সবার থেকে বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু নর্মাল ফুল পাতা না, এটা ভীষণ এসিমেট্রিক্যাল জিওমেট্রিক ফিগার্স আছে, আর লুকটা ভীষণ একটা ডিজাইনার শাড়ির মতো, পরলে কিন্তু দারুণ দেখতে লাগবে, এটা আলাদা আভিজাত্য আছে। আর এই শাড়িগুলোর রেঞ্জ 3 থেকে 8,000 টাকার মধ্যে, একটু বেশি লাগতে পারে, কিন্তু একটা বিয়েতে গেলে কিন্তু একটু ভালো সেজেই যেতে হবে, তার জন্য যদি টাকা দিতে লাগে ক্ষতিটা কি? রুফটপ গার্ডেন আজকাল কলকাতার নতুন ফ্যাশনই রুফটপ গার্ডেন। আর এই রুফটপ গার্ডেনের পরিচর্যা বিষয়ে আমরা অনেক কিছু শুনবো মানসী মুখার্জির কাছ থেকে। আসুন দেখি মানসী দি কি বলে।
মানুষদি আপনি ফার্স্ট আমাদের বলুন যে এরকম একটা ইনোভেটিভ আইডিয়া কবে আপনার মনে হলো আর কি, কবে আপনার মধ্যে আসলো? হ্যাঁ, আমরা এই বাড়িতে শিফট করি 1978। আর আমি বলবো যে আমি না, আমাদের একটা এটা আমাদের আইডিয়া বলতে? জয়েন্ট, আমি আর আমার স্বামী ইজ অ্যান আর্কিটেক্ট। সো অনেক দিন আর ইচ্ছে ছিল ওনার একটা টেরেস গার্ডেন করবে, অ্যান্ড ইউ হ্যাভ টু টেক সার্টেন পয়েন্টস ইনটু কনসিডারেশন টেরেস গার্ডেন করার জন্য, সেগুলো সব ছিল। সো উই স্টার্টেড ইট অফ ইন 78, মিড 78 বলতে পারি। আচ্ছা, টেরেস গার্ডেন বলতে ঠিক কি বোঝায় আপনি একটু দর্শকদের বলে দিন। আচ্ছা, টেরেস গার্ডেন বলতে কি বোঝায় এক্স্যাক্টলি আমি জানি না তুমি কি বলছো, বাট কয়েকটা জিনিস কনসিডারেশনে নিতে হয়। আই টোল্ড ইউ, এটার আগে একটা লোড ক্যালকুলেশন দেখে টেরেসের, আচ্ছা। যে কোনো ছাতে যখন চেক করে নিতে পারে না, বিকজ ইউ হ্যাভ টু টেক দ্য লোড যে কনসিডারেশন। কোনো সাথেই হতে পারে না? হতে পারে ইফ ইউ টেক দ্য লোড কনসিডারেশন ফার্স্ট ওকে। অফ দ্য ছাদ, কারণ এগুলো সব একটা লোড অ্যাড করে তো। আচ্ছা, দেন আমরা একটা স্লাইটলি ঢালু করেছি ছাদটাকে, তারপরে ওয়াটারপ্রুফিং হয়েছে। আচ্ছা, ওকে, তারপরে এইসব ইটের টুকরো ফুকরো দিয়ে, বালি দিয়ে, রাবিশ মাটি দিয়ে এই 1 ফুট মতন হয়েছে, এটা পোরেস করার জন্য, কারণ স্ট্যাগনেন্ট ওয়াটারে জিনিসটা পচে যাবে। হ্যাঁ, করে এসব করাটার পরে তারপরে আমরা স্টার্ট করলাম, স্টার্টেড উইথ দ্য লন ফার্স্ট। ওকে। আচ্ছা, এটাতে এক্সপেন্সেস কীরকম হয়? Well, expenses, I'm not very accurate about that. And not very much though. It's affordable. Slowly develop করে তো with time. So I can't really calculate the expenses. আচ্ছা, আপনার এই টেরেস গার্ডেনের জন্য আপনাকে তো মানে মেনটেনেন্সের জন্য আর কি, তো অনেকটা সময় বোধহয় দিতে হয়। কতটা সময় আপনি দেন? আসলে the whole credit goes to my মালি। ওর নাম হচ্ছে সুখদেব নায়ক। আচ্ছা। ও আমাদের সঙ্গে অনেক বছর আছে, ভীষণ ওয়েল ট্রেন্ড। আচ্ছা, কিন্তু আমি এইটুকুন জানি দ্য লন অ্যাকচুয়ালি ইংরেজিতে বলে ইটস দ্য জুয়েল অফ দ্য ক্রাউন, রাইট? দিস ইজ দ্য মেন অ্যাট্রাকশন। আর এতে যত সময় লনে যায় তত গাছপালায় অতটা যায় না, ওটা মোরালেস একটু ম্যানিওর দিলে, স্প্রুনিং করলে টোলে নিজেটাই হয়। কিন্তু এইগুলো আছে যে তোমাকে জল দিতে হবে রেগুলারলি, গরমকালে ধরো 2 বার দিতে হয়, উইকে 1 বার মো করতে হয়, মানে মেশিন দিয়ে ঘাস কাটা হয়। ওকে, আর তারপরেতে ম্যানিওর দিতে হয় ফ্রম টাইম টু টাইম, ইউরিয়াও দেয় মিক্সড উইথ ওয়াটার, ওটাতে রং আসে, গ্রিন রংটা। অ্যান্ড ধরো যে এরিয়াজে সানলাইট যায় না সেই এরিয়াজে গ্রাসটা স্ক্যান্টি হয়, তো তখন আমরা কি করি, কখনো মিঠে আলুর পাতা দিই, এগুলোকে মার্জ করে দেওয়া হয় ঘাসের সঙ্গে, এটাকে পুরো ফিউশন হয়ে যায়। সো আর কোথাও কোথাও পেবলস টেবলস দেওয়া, ওটা এস্থেটিক ভ্যালিউ আছে, আবার ওগুলো ঢাকাও পড়ে আর কি, সেই জন্য এটা হয়। আর দিস স্পেসিফিক টাইম ফ্রম জুন টু নভেম্বর is not the right time for, actually for coverage or whatever, because this is the preparatory time. এই সময় ওরা রেকিং করে, ওরা এই মুথা ঘাসগুলো বের করে, রেকিং মানে মোটা রুটসগুলোকে সব বাট্টার দেয়, এইসব করে। ফ্রম দ্য বিগিনিং, এন্ড অফ নভেম্বর দিস উইল বি ইন ফুল ফর্ম। আচ্ছা মানুষদি, আমরা শুনেছি বা দেখেছি বাড়িতে বট অশ্বত্থ গাছ হলে সেটা বাড়িকে ড্যামেজ করে, তো এখানে তো ছাদে অনেক রকম গাছ আছে, তো সেগুলো কি কোনোভাবে ছাদকে বা বাড়িকে ড্যামেজ করে? ছাতের বাগানে সাধারণত খুব শক্ত রুটসওয়ালা গাছ লাগানো হয় না। হ্যাঁ, আর ইভেন ক্রিপার্স ধরো, যেমন আইভি ক্রিপার একটা তো খুব জেনারেলি ইউজ করে, তো আইভি ক্রিপার দেয়াল টেয়াল ঢাকার জন্য, যেমন শাওলা টালা পড়ে যায় রং টং না থাকলে, কিন্তু আমরা তাও করি না, বিকজ আইভি ক্রিপারটা ড্যামেজ করে, ক্র্যাকস আনে, সো দ্যাট ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট। দেখেছেন তো ছাদে কলা গাছ। মানুষদি, আপনার ছাদে বাগানে তো অনেক ফুল গাছ দেখেছি, কিন্তু ফল গাছ হয়েছে, এটা কি হতে পারে? হতে পারে, যেমন দেখছো তুমি, এর আগে আমাদের ডালিম হয়েছিল বনজাই, আর কমলা লেবু হয়েছিল, একবার ছোট ছোট এইটুকুটুকু কলা হয়েছিল, মানে রীতিমতো এরকম, হ্যাঁ ছোট একটা, ভীষণ সুন্দর ছিল। একবার আমরা আঙুর করেছিলাম, ওই যে ক্রিপার দেখছো ওখানে, মানে ওই যে ফেন্সিং দেখছো ওর উপরে ব্লাড মিল টালমিল দিয়ে, খুব ভালো হয়েছিল। প্রথমবার একটু টক, তারপর একটু ভালো, তারপর তো একটা বাগানের ফেজেস চেঞ্জ হতে থাকে, তারপর চেঞ্জ হলো আর কি, হতে পারে। এই গাছটার কি নাম, মানে কি বলা হয়? এই গাছটাকে বলা হয় পান্থপতিক। জেনারেলি আমরা ভার্টিক্যাল গাছ লাগাতে চাই না, বিকজ ইটস মোর ফর্ম ওরিয়েন্টেড। ছাতের বাগান গোল মতন, যেমনি ওখানে লেমন গ্রাস আছে বা কিছু, এটাকে বলে পান্থপতিক। এর একটা মজা আছে, শুনেছি, আমরা যদিও ট্রাই করে দেখিনি, এখানটা যদি পাঞ্চ করা যায় তাহলে বলে যে জল বেরোয়। প্রবাবলি ডেজার্টে হয়তো লোকেরা ওটা ইউজ করতো, তাই জন্য বোধহয় বললো যে নামটা দিয়েছে পান্থপতিক। আচ্ছা, আপনার মেনটেনেন্স যিনি করেন আর কি, যার কথা আপনি বলছিলেন, উনি কি আছেন এখানে? হ্যাঁ, উনি আছেন, সুখদেব নায়ক। হ্যাঁ, সুখদেব আসুন। হ্যাঁ, আমি তো বলবো 70% ক্রেডিট ওর। দাদা খালি ডিজাইন করে দেয়, বা আমরা একটু বলে দিই আমার কি ভালো লাগবে, আর ও মেনটেন করে। আপনি পুরো মেনটেনেন্সটা করেন না? তো আপনি কত বছর আছেন এখানে? 20 বছরও। 20 বছর আছেন। ফুলের বনে
যার পাশে যাই তারই লাগে ভালো। সত্যি মানসীদের এই বাগানে এসে আমাদের কিন্তু মনটা ভরে গেছে। এবার আমাদের যাবার পালা। এই কয়দিন আগে একটা প্রোগ্রাম বানালাম, শুক্রবারে ফার্স্ট ডে ফার্স্ট শোতে সিনেমা যাব, তারপর একটা খুব স্পেশাল ফ্রেন্ডের সাথে লাঞ্চে যাব। হঠাৎ স্নানের পরে না মানে চুলটা এত আনম্যানেজেবল হয়ে গেল, আমি না পুরো পাগলের মতো অবস্থা। আর কি ভালো বন্ধু, মানে বুঝতেই পারছেন, তার সাথে সিনেমায় যাব, লাঞ্চ করব, আর পুরো ব্যাপারটা এরকম খাপছাড়া হয়ে গেল। এরকম অবস্থা মনে হয় আমাদের সবারই হয়। এরকম সিচুয়েশনের জন্য চাই ফাস্ট, সিম্পল, অথচ একটা ভীষণ এলিগেন্ট হেয়ার স্টাইল। এই টাইপের হেয়ার স্টাইল আমাদের আজকে বলছেন আমাদের খুবই চেনা এবং খুবই ফেভারিট হেয়ার স্টাইলিস্ট রীতাদি। আচ্ছা রীতাদি, আমাকে আজকে আপনি যেটা আমি বললাম এক্ষুনি আমার দর্শকদের, একটা দুপুরবেলা লাঞ্চে যেটা সিম্পল অথচ ভেরি নাইস সফিস্টিকেটেড হেয়ার স্টাইল, প্লিজ আমাকে একটু আজকে দেখান, আমার সত্যি ভীষণ প্রয়োজন এটা। প্রয়োজন তো। আচ্ছা শোনো, শীতকাল হলে খোলা চুল করেও যেতে পারো, হ্যাঁ। গরমকালে হলে কি হবে, একটুখানি বেশি ঘাম হয় তো মানে খোলা যায় না, একটুখানি লো কোনো কিছু একটা করে দিচ্ছি আমি। আচ্ছা, করতাম আমার যে সাইড পার্টিং আর যখন মানে কোনো বন্ধুদের সাথে বাইরে বেরোই না, তখন চুলটা যদি মুখের উপরে বারবার এসে পড়ে না, ভীষণ ইরিটেটিং লাগে। ওর ভ্যাকুমিং কোনো দরকার নেই। আচ্ছা, সাইডে আমি একটু ক্লিপ দিয়ে দিচ্ছি। ভীষণ সিম্পল, তাই তো? একদম সিম্পল। মানে আমি চাইলে বাড়িতে করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এটাই চাই, মানে আজকাল ফাস্ট লাইফে বারবার যদি পার্লারে পৌঁছাতে হয় তাহলে তো হয়ে গেল, মানে অসুবিধা হয়, সত্যি মানে কথা। সম্ভবই নয়, পার্লারই বসে থাকতে হবে তাই সকাল বিকেল আমাকে। তুমি পিছনেও একটা ক্লিপ লাগাচ্ছ? ব্যাক সাইড একটা ক্লিপ দিচ্ছি, আমি দেখিয়ে দেবো। হ্যাঁ আমি দেখি, চুলগুলো তো ওড়ে না, মানে বেরিয়ে না আসে। তারপরে একটা পনিটেল করলাম, একদম লো পনিটেল। হ্যাঁ আমি একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, সাইডে ক্লিপ লাগানো হয়েছে, মাঝখানে একটা ক্লিপ লাগানো হয়েছে, চুলটাকে যাতে নিটলি ধরে রাখা যায়। আর যা ভীষণই একেবারেই সিম্পল একটা লো পনিটেল বার হয়েছে। আর আরো তো কিছু করবে এরপর। হ্যাঁ দেখি আর কি করে রীতাদি এবার। তাহলে এই প্যাঁচাবো আমি, মানে অনেকটা বেনুনির মতোই, হ্যাঁ দড়ির মতোই, দুটো ভাগ নেই, তিনটে ভাগ না, তিনটে না দুটো। ওর চুলটা না লেজে কাটা আছে তো, কুচো কুচো, ওটা ঠিক হয়ে যাবে পরে। যদি একটা নেট লাগিয়ে দিই যাই কিছু। আচ্ছা এইটাকে আমি একটুখানি ঘুরিয়েছি। হ্যাঁ আচ্ছা, এটা খোপা মতো একটা কিছু করছো। কাঁটা দিলাম। এটা মানে সব থেকে ইজি, সেটা আমি দেখতেই পাচ্ছি, মানে কোনো ঝঞ্ঝাটই নেই, কোনো ঝঞ্ঝাট নেই, কিছু করতেই হচ্ছে না, মানে কোনো স্পেশাল কিছু জানার প্রয়োজন নেই। কয়টা কাটা হলেই আর ক্লিপ হলেই ব্যাস। ছোট্ট একটা নেট আছে। আর এসব তো মানে বাজারে পাওয়া কোনো ব্যাপারই না, এসব তো যে কোনো দোকানেই আমরা পেয়ে যাই। পেয়ে যাবে, খুব নিট হয়ে যাবে এটা। আচ্ছা ক্লিপগুলোটা একটু খুলে দেবে, এই মাঝখানে ক্লিপগুলো, নাহলে একটু সাইডে ঠিক আছে। যদি মানে আগে বাঁধার সময় ক্লিপটা ছিল, কিন্তু পরে ফাইনাল টাচ একটু অনেক ছোট, খোপাটা একটু ছোট হলো, ছোট চুল আর হলে। যদি একটা কিছু বাড়িতে থাকে এরকম, এগুলো কিনতে তো পাওয়াই যায়, ভীষণ কম দাম, এটা সবাই কিনতে পারবে এটা। এইটা লাগিয়ে দিলাম, হয়ে গেছে ব্যাস। ব্যাস আমি আমাদের দর্শকদের দেখাই, আপনারা দেখুন কি ভীষণ ভালো এসছে। মানে আমার মনে হয় না এই হেয়ার স্টাইলটার পিছনে আমাকে 100 টাকাও খরচা করতে হবে, এত রিজনেবল দামে। সত্যি আমি ভাবতেও পারছি না। আর ওকে পুরো চেহারাটাই বদলে গেল হঠাৎ করে না, দুপুরবেলা এরকম বেরোলে, মানে একটা স্পেশাল বন্ধু খাও, তোমার 10খানা আরও স্পেশাল বন্ধু হয়ে যাবে। মানে যাই হোক, আর এর উপরে কি আরো কিছু করা যায়? মানে ধরো এই সেম হেয়ার স্টাইল আমি যদি রাত্রিবেলা ইউজ করতে চাই, আচ্ছা মানে এটার উপরেই আমি রাত্রে আবার করে বেরোতে পারি তো? আচ্ছা তুমি কয়টা ওই আচ্ছা পুঁতিগুলো তোমার ইচ্ছা, যদি দেখো গোল্ডেন কোনো শাড়ি পরলে তাহলে গোল্ড লাগাবে, শাড়ির কালার উপরে বা কি পরছি তার উপরে ডিপেন্ড করে। পার্ল যদি পরো পার্ল লাগাতে পারো। তুমি জানো এটা কোন দেখে মনে হচ্ছে না ওর চুল, মনে হচ্ছে এটা কিছু আলাদা করে লাগানো আছে। ভীষণ সুন্দর হয়েছে ব্যাপারটা।
তুমি দেখতে পাচ্ছ না আমি জানি, তুমি কি একটু পরে গিয়ে দেখো আয়নায়, মানে ইটস অ্যামেজিং এসছে ব্যাপারটা। রূপোর কাঁটাও লাগাতে পারো। ও তো কিনতে পাওয়া যায়। হ্যাঁ ব্যাস ব্যাস দুপুরবেলা লাঞ্চ করলাম, বিকেলবেলা একটু ইচ্ছে হলো ভিক্টোরিয়া মোড়ে গিয়ে হাওয়া খেতে খেতে একটু ঘুরি, রাত্রেবেলা হঠাৎ আবার ইচ্ছে হলো একটা ক্যান্ডেল লাইট ডিনার করার। হেয়ারস্টাইল বদলাবার কোনো প্রয়োজন নেই, কয়েকটা পুঁতি তো ব্যাগে আপনারা ক্যারি করতেই পারেন, কিনা বাড়িতে এসেই চট করে ঢুকিয়ে দিলাম অ্যান্ড ইউ অ্যাবসলিউটলি রেডি ফর দ্য পার্টি। ভিক্টোরিয়া গেলে অনেক ওখানে ফুলও পাওয়া যায়। এক্স্যাক্টলি, ফুলটাও লাগিয়ে দেওয়া আছে, দেখুন কি সুন্দর সুন্দর বলছে। তুমি যে আমার চিরদিনের সেই নারী। আচ্ছা, আমরা এতক্ষণ কি দেখলাম? একটা সুন্দর হেয়ারস্টাইল আমাদের চেহারাটা পুরোপুরিভাবে পাল্টে দেয়, তাই না? কিন্তু এই যে এত হেয়ার স্টাইলিংয়ের ব্যাপারে আমরা কথা বলছি, স্টাইলটা করতে গেলে আমাদের কি প্রয়োজন? হেয়ার স্টাইলিং প্রোডাক্টস। আর এগুলো আমরা কোথায় পাবো? সেই ব্যাপারে ইনফরমেশন দেওয়ার জন্য আমি চলে এসেছি মার্কেটে। আর আমি এখন আছি এলগিন রোডের শপে স্টপে। দেখতেই পাচ্ছেন এটা ভীষণ জমজমাট ব্যাপার। যাই হোক, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে হেয়ার স্টাইলিং প্রোডাক্টস। হেয়ার স্টাইল করার সবার থেকে কমন পদ্ধতি হচ্ছে হেয়ার কালার করা। আমরা সবাই আজকে সেটা করে থাকি। আর এই ব্যাপারটার সবার থেকে বিশেষত্ব হচ্ছে গিয়ে হেয়ার কালারগুলো না বিভিন্ন শেডে পাওয়া যায়। আর আমাদের যে কমপ্লেক্সন, মানে আমাদের যে গায়ের রং, কারো ফর্সা, কারো মাঝারি, কারো একটু কালোর দিকে, তার উপরে ভিত্তি করে আমরা বিভিন্ন রঙের হেয়ার কালার ইউজ করি। আর এই ব্যাপারটা আমাদের পুরো বিশেষত্বটা হচ্ছে কি আমাদের পার্সোনালিটিকে পুরোপুরিভাবে চেঞ্জ করে দেয়। চলুন না এবার একটু দেখিয়ে নিই কী ধরনের হেয়ার কালার পাওয়া যায়, ওদের রেঞ্জটা কীরকম। আগেই বলে নিই, মানে মার্কেটে বিদেশি আর দেশি দু রকমেরই হেয়ার কালার পাওয়া যায়। যেরকম আমরা দেখতেই পাচ্ছি এখানে কয়েকটা হেয়ার কালার আছে, অনেক রঙের শেড, যাকে বলা হয় বার্গেন্ডি, ডিপ ব্রাউন, লাইট ব্রাউন, ব্ল্যাক। কোনটা আপনার চাই সেটা আপনাকে এসে দেখতেই হবে। এখানে যখন অনেকগুলো ডিসপ্লে করা আছে। আচ্ছা বলুন তো, এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, ওর কি এই যে মহিলাটা, তার চুলের রঙটা কি এরকম ছিল? নিশ্চয়ই না, সেটা তো হেয়ার কালার করার পরে এরকম হয়েছে। আর করার পরে ভীষণ চেঞ্জ এসে গেছে, তাই না? আমরা সবাই তো একটু ডিফারেন্ট হতে চাই। আপনারাও যদি সেটা ট্রাই করতে চান, হেয়ার কালারটা কিন্তু একবার করতেই হবে। আচ্ছা ম্যাম, আজকাল যে এতভাবে হেয়ার কালার হচ্ছে, সবাই করছে, এই হেয়ার কালারটা কীরকম হয়? হেয়ার কালার বেসিক্যালি দু রকমের হয়। একটা হচ্ছে স্ট্রেকিং পারপাস, আর একটা হচ্ছে গ্রে হেয়ার কাভারেজ, মানে যাদের বেশি সাদা চুল থাকে সেটাকে কভার করার জন্য একটা হয়। তার মানে স্ট্রিকিং জিনিসটা কি? স্ট্রেকিং জিনিসটা হচ্ছে যেটা পুরো চুলে না করে পার্ট বাই পার্ট কিছু কিছু চুল নিয়ে সেটাকে কালার করা, এবং সেটা যে নর্মাল যে কালারটা থাকে চুলে তার থেকে লাইট হয়। বেশিরভাগ সময় মানে একটা শেড লাইট, একটা কিংবা দুটো শেড লাইট হয়। আচ্ছা, আমাদের তো কী ধরনের রঙ, মানে কী কী শেডস মোটামুটি বাজারে পাওয়া যায়? বাজারে মোটামুটি বার্গেন্ডি, ব্ল্যাক, ন্যাচারাল ব্রাউন, এছাড়া ফ্যাশন শেডের মধ্যে যেমন লাইট গোল্ডেন, চেস্টনাট, সমস্ত রকমের শেডই পাওয়া যায়। আর ওটা আমরা অ্যাপ্লাই করার সময় না আমার গায়ের রঙের সাথে মিলিয়ে আমি সেটাকে অ্যাপ্লাই করি। তো গায়ের রং প্লাস ন্যাচারাল যে হেয়ার কালার, মানে অ্যাকচুয়ালি নর্মাল যে হেয়ার কালারটা থাকে তার উপর ডিপেন্ড করে কালার চুজ করা হয়। সেটা মনেই রাখতে হবে, আমরা এরকম একটা রঙ, যেহেতু রঙটা পছন্দ, আমরা যদি সেটা লাগাই সেটা আমাদের নাও শ্যুট করতে পারে। আচ্ছা, আজকাল হেয়ার কালারটা কি কোন এজ গ্রুপ বেশি করছে? স্ট্রিকিংটা বেসিক্যালি টিনেজ টু 30 বছরের মধ্যে করে, আর যেটা পাকা চুল ঢাকার জন্য যেটা, সেটা সাধারণত প্রেফার করে বয়স্করা। আর খালি কি মেয়েরাই করে? না না, মানে ছেলেরাও ইকুয়ালি করে। ছেলেরাও পিছিয়ে নেই স্টাইলের ব্যাপারে। আর এগুলোর দাম মোটামুটি কীরকম হয়? মানে আমাদের তো বিদেশি দেশি দু রকমই পাওয়া যায় রঙ, তো দুটোর দাম কীরকম হয় মোটামুটি? যেটা স্ট্রেকিং পারপাস যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে 499 টাকা, আর যেটা গ্রে হেয়ার কাভারেজের জন্য হয় সেটা হচ্ছে 349 টাকা। দামগুলো জেনে নিলাম, খুব একটা কিন্তু বাজেটের বাইরে না। আমি ভাবছি আমিও গিয়ে একটু হেয়ার কালার করিয়ে নিই। আপনারা করাতে চান ভেবে দেখুন, কিন্তু আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না। আমি আর মনামি কিন্তু কথা রেখেছি, আবার আমরা এসে হাজির হয়েছি নারীর রান্নাঘরে, আবার একটা নতুন রেসিপি নিয়ে। এবারে কিন্তু আমাদের সাথে আছে শ্রীমান রঙ্গন নিয়োগী।
অর্থাৎ আমাদের রঙ্গনদা। রান্না করাটা ওনার শখ বলতে পারেন, আবার কন্টিনেন্টাল কেটারিং সার্ভিসের উনি হচ্ছেন সর্বে সর্বা। রঙ্গনদা, আপনি আজকে আমাদের কি খাওয়াচ্ছেন? তুমি কি খেতে চাইছো? আমি তো মাছ খাবো। রঙ্গনদা আগে ওর আবদারটা রাখবেন। আমি তাহলে আজকে মাছের একটা খুব ইন্টারেস্টিং রেসিপি করে দেখাচ্ছি তোমাদের। সেটার নাম হলো ফিশ ইন স্যাফরন সস। আচ্ছা, ফিশ ইন স্যাফরন সস মানে এটা কি কোনো কন্টিনেন্টাল? এটাকে ফিউশন বলা যেতে পারে, মানে মিক্স এটা অফ আপনার কন্টিনেন্টাল একদম আপনার নিজের তৈরি? আচ্ছা, এটার স্বাদ কি রকম হবে? মানে এটা ঝাল না? একটু ব্লান্ট টেস্ট হয়, ঝাল একেবারেই হয় না। এটা হচ্ছে একটা ফিশ রোল উইথ আ গ্রেভি। তার মানে তোর জন্য একদম পারফেক্ট। হ্যাঁ, তবে নামটা শুনে খটোমটো লাগছে, আমার মনে হয় খেতে খুব ভালো হবে। আপনি ওর কথায় কান দেবেন না, তাড়াতাড়ি শুরু করুন, ভীষণ খিদে পাচ্ছে হ্যাঁ, কিন্তু। এইটা করতে যা যা ইনগ্রেডিয়েন্টস লাগছে তা হচ্ছে লেবুর রস, ধনেপাতা, কুচনো চিংড়ি, রেড ক্যাপসিকাম, পেঁয়াজ কুচনো, ক্যাপসিকাম কুচনো, গ্রিন ক্যাপসিকাম, ভেটকি মাছ, বাটার, নুন, স্যাফরন কালার, ময়দা, দুধ, গোলমরিচের গুঁড়ো, আর গার্নিশ করার জন্য টমেটো আর ক্যাপসিকাম। আচ্ছা, মানে মোটামুটি যা জিনিস দেখছি এগুলো তো বেশ বাজারে বেশ আসানিসেই পাওয়া হ্যাঁ, যায়। এগুলো ইজিলি অ্যাভেলেবল। আচ্ছা, তাহলে শুরু করুন। হ্যাঁ, প্রথমে মাছের ফিলেটার উপরে আমি একটু গোলমরিচ, একটু লেবুর রস, একটু নুন দিয়ে এটাকে জাস্ট একটু, মানে নুনটা আন্দাজ মতো? হ্যাঁ, আন্দাজ মতো আচ্ছা। নুন দিয়ে এটাকে একটু ইয়ে করে নিলাম। এইবার যেটা করব সেটা আমি আগে এর স্টাফিংটা তৈরি করব। আচ্ছা, তো আমি স্টার্ট করছি। স্টাফিং এর জন্য আমার প্রথমে লাগছে একটু সাদা তেল। আচ্ছা, মানে এটা কতটা? সামান্য একটু, পরিমাণ মতো। একদম পরিমাণ মতো। তেলটা গরম হলে আমি এর মধ্যে একটু কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। আচ্ছা, রেড ক্যাপসিকাম দিয়ে দিলাম। আচ্ছা, ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। মানে সেটা কি পেঁয়াজের সাথে সাথে? পেঁয়াজের সাথে সাথে আচ্ছা, একটু গ্রিন ক্যাপসিকাম দিয়ে দেবো। আচ্ছা, ভেটকি মাছের ফিলেটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা আমি হালকাভাবে একটু সতে করবো খানিকক্ষণ। আচ্ছা, মানে একদম ধিমে আছে? ধিমে আছে না, পরে একটু আঁচটা বাড়িয়েও দিতে হবে। মানে সতে মানে আপনি কি বলছেন? সতে মানে স্টার ফ্রাই করা, মানে সাতলানো বাংলায় যাকে বলে। আচ্ছা, আচ্ছা, এখনই কিন্তু বেশ ভালো গন্ধ বেরোচ্ছে, বল। আমি তো সবসময় গন্ধ পাই। আমার স্টাফিং এবার রেডি। আমি স্টাফিংটাকে চপিং বোর্ডে নামিয়ে নিলাম। আচ্ছা, এইবার যেটা করব আমি সেটা হচ্ছে এই ফিলেগুলোর মধ্যে একটু করে স্টাফিং দেব। আচ্ছা, দিয়ে ফিলেটাকে রোল করে দেবো। আচ্ছা, এইভাবে রোল করে করে রাখবো। আচ্ছা রঙ্গনদা, আপনি এই যে এত ভালো রান্না বান্না করেন, এটা কি মানে শুধু আপনার শখ? আমার শখ, পেশা, নেশা সবই। আচ্ছা, মানে খুব ছোটবেলা থেকে কি? আমার ছোটবেলা থেকে কুকারির উপর খুব ন্যাক ছিল। তারপরে সবাই যখন হায়ার সেকেন্ডারি মাধ্যমিকের সময় জয়েন্ট এন্ট্রান্সে ট্রাই করছে, আমি তখন হোটেল ম্যানেজমেন্টে ভর্তি হওয়ার জন্য নিজেকে রেডি করলাম। এবার আমি তেল দিয়ে দিচ্ছি, রোলটা ফ্রাই করা হবে। এটা কিন্তু ডিপ ফ্রাই হবে না, শ্যালো ফ্রাই হবে। আচ্ছা, মানে ডুবো 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 তেলে হবে না, মানে এমনি একদম অল্প তেলে। আচ্ছা রঙ্গনদা, একটা প্রশ্ন করি। আমাদের বাঙালিদের যে সুনামটা ভীষণভাবে আছে যে বাঙালি মানেই হচ্ছে মাছ আর ভাত, তো এটা কেন? মানে আমরা মাছের প্রিপারেশন তো যে কোনো ধরনের রান্নার মধ্যেই দেখতে পাই, যেমন ধরুন কন্টিনেন্টাল বলুন, সব রকম রান্না। হ্যাঁ, আমরা নর্মালি যেটা খেয়ে থাকি সেটা হচ্ছে সুইট ওয়াটার ফিশ মেইনলি। আচ্ছা, আচ্ছা, আমি এখন ফ্রাইটা, রোলটাকে আস্তে আস্তে ভেজে ফেলছি। খুব বেশি ডিপ ফ্রাই করবো না, ভালো ভেটকি মাছ, সুতরাং খুব ফ্রাই করার দরকার লাগবে না। আচ্ছা, মানে এটা কি করে বুঝবো? একটু বাদামি হয়ে গেলে হয়ে যাবে, কারণ মাছটা অলরেডি ম্যারিনেট করা আছে। তো রঙ্গনদা, আপনি এর জন্য কোনো ট্রেনিং নিয়েছেন তো? আমি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট থেকে পাশ করেছি।
তারপর আমি জার্মানিতে ছিলাম কিছুদিন, কন্টিনেন্টাল কুকারির উপর স্পেশালাইজ করেছি। আচ্ছা, মানে আপনার কেটারিং সার্ভিসের নামটাও তো কন্টিনেন্টাল। হ্যাঁ, আমি যেহেতু কন্টিনেন্টাল কুকারির উপর স্পেশালাইজ করেছি সেই জন্য আমি এই নামটা দিয়েছিলাম। আচ্ছা, তো আপনার এখন কি মনে হয় যে যেমন ধরুন এই তো এখনকার দিনে ধরুন নেমন্তন্ন বাড়িতে বা বিয়ে বাড়িতে সব জায়গাতে তো কিছু যাই, তো আমার এটা ভাজা হয়ে গেছে মোটামুটি, আমি এবার আস্তে করে প্ল্যাটারে সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি। এরপরে মানে এটা আমার রেডি হয়ে গেল, বেশি আর ভাজতে হবে আর ভাজতে হবে না। এবার আমি যেটা করব সেটা আমি গ্রেভিটা তৈরি করব, সসটা। তাতে কি কি লাগবে বলছি আমি। সস তৈরি করার জন্য আমার লাগছে বাটার, বাটার, একটু সল্ট, একটু পেপার পাউডার, একটু ময়দা। এটা আমি হোয়াইট সস বানাচ্ছি প্রথমে। ময়দাটা যখন মিশে গেল মাখনের সঙ্গে, এবার আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, তখন আমি এর মধ্যে খানিকটা দুধ দিয়ে দেবো। মানে এই সসটা কি একটু পাতলা টাইপের হবে না, সেমি পোরিং কনসিস্টেন্সি হবে, স্টিকিং কনসিস্টেন্সি না, পোরিং কনসিস্টেন্সি, অর্থাৎ যেটা ঢেলে দেওয়া যায়। এবার যেহেতু এটার নাম স্যাফরন, সেহেতু আমাকে একটু স্যাফরন কালার বা স্যাফরন দেওয়া যেতে পারে টু গেট দ্য কালার অ্যান্ড ফ্লেভার। এই দেখো কিরকম আস্তে আস্তে স্যাফরন কালার এসে যাচ্ছে। গ্রেভিটাও আমার প্রায় হয়ে এসছে, প্লাস তার সাথে একটা গন্ধ, ফ্লেভারও আসছে। সেটা তো আমি অনেকক্ষণ ধরে পাচ্ছি। গ্রেভি আমার রেডি, সসটা এবার আমি সসটা ফ্রাইড রোলের ওপর প্লেস করে দেবো। যে কোনো খাবারের প্রেজেন্টেশনটা গুরুত্বপূর্ণ, সেই প্রেজেন্টেশন করার জন্য গার্নিশিংটা একটা বড় পার্ট। মানে যাতে সেই এটা জন্য আমরা দেখতে নিজেদের সুন্দর মতো করে লাগে। গার্নিশ করে দিতে পারি। যেরকম এরকম একটা টমেটো কেটে এখানে দিয়ে দিতে পারলাম, বেশ, আর কিছু রেড ক্যাপসিকাম এইভাবে দিয়ে দিলাম। তৈরি। এক সেকেন্ড, তারা মনে আমি অন্তত চামচটা নে। টেস্ট কর, ভালো হয়েছে ভীষণ। ইটস জাস্ট ওয়াও। রঙ্গনদা ভীষণ ভালো হয়েছে। আমি খুব খেতে ভালোবাসি ঠিকই, কিন্তু আমি খুব ভালো রান্নাও করতে পারি। একদিন আমি আপনাকে রান্না করে ঠিক আছে, তাহলে আমি একদিন সময় করে আসবো। তাহলে আপনারাও এই রান্নাটা করছেন তো, খুব সোজা এবং খুব ভালো হবে আপনার বাড়িতে। এবং কীরকম হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাদের জানাবেন। আর হ্যাঁ, যদি এই রকম ইন্টারেস্টিং কোনো রান্না আপনারা আপনাদের বাড়িতে করেন, আমাকে অবশ্যই ডেকে নেবেন, আমি ঠিক চলে আসবো। ফিশ ইন স্যাফরন সস। উপকরণ লাগছে ভেটকি ফিলে 2 টুকরো, 50 গ্রামের একটি টুকরো। স্টাফিংয়ের জন্য লাগছে পেঁয়াজ 10 গ্রাম কুচনো, হলুদ, লাল এবং সবুজ ক্যাপসিকাম 5 গ্রাম কুচনো, চিংড়ি একটা বড় কুচনো, ভেটকি 10 গ্রাম টুকরো করে নিন, মাখন 10 গ্রাম। প্রণালী: খানিকক্ষণের জন্যে ফিলেগুলো নুন, মরিচ, লেবুর রস ও পুদিনা পাতা দিয়ে মেখে রাখুন। প্যানে তেল গরম করে মাখন দিয়ে পেঁয়াজ, ক্যাপসিকাম, চিংড়ি ও ভেটকি মাছ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিন। ফিলের মধ্যে এই পুর দিয়ে রোল করে নিন। পাত্রে তেল গরম করে ফিশ রোলগুলোকে ভাজতে থাকুন। অল্প ও সম পরিমাণে মাখন ও ময়দা গরম দুধে দিয়ে আঁচে বসিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিন। স্যাফরন সস তৈরি। এই সস দিয়ে ফিশ রোল পরিবেশন করুন। আর আপনার কাছে যদি কোনো ইন্টারেস্টিং রেসিপি থাকে তাহলে অতি অবশ্যই আমাদের লিখে পাঠাবেন। আমি আর বনামি দুজনে মিলে সেটা করে দেখাবো। আজ তাহলে আসি, আবার কাল দেখা হবে।